হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে টপিকটা থাকছে আমাদের স্কিনারের থিওরি। ঠিক আছে, আজকে আমরা মেনলি যেটা পড়বো তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে এখানে পড়বো আমরা স্কিনারের থিওরিটা, কিন্তু আমরা ইন ডিটেলসে পড়বো। এর আগের ক্লাসে আমরা প্যাভলভের থিওরি, তারপরে তোমাদের থর্নডাইকের থিওরি কিন্তু পড়িয়েছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 4 থাকছে, যেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব স্কিনারের থিওরি। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো। ভালো করে একটু মন দিয়ে ক্লাসটা করো, ধৈর্য সহকারে ক্লাসটা করবে, তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই পাশে থেকে যে বেল বাটনটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখো। যখন আমি ক্লাস আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে। ওকে, চলো তাহলে সবাই লাইক করে দিও। চলো দেখো, তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি স্কিনারের অনুবর্তন থিওরি। তাহলে স্কিনারের অনুবর্তন থিওরির অন্য একটা নাম রয়েছে, যেটা ইংরেজিতে কি বলা হয়? স্কিনারের অনুবর্তন থিওরিকে ইংরেজিতে কি বলা হয়? অপারেন্ট কন্ডিশনিং। মনে থাকবে, তাহলে স্কিনারের অনুবর্তন থিওরিকে কি বলা হয়? অপারেন্ট কন্ডিশনিং আমরা জানি। আর এর আগের ক্লাসে যেটা তোমাদের পড়িয়েছিলাম যে প্যাভলভের যে থিওরিটা রয়েছে, তাহলে প্যাভলভের থিওরিটাকে কি বলা হয়? ক্লাসিক্যাল থিওরি। বুঝতে পেরেছো? তাহলে প্যাভলভের থিওরিকে বলা হয় ক্লাসিক্যাল থিওরি, আর এখানে স্কিনারের যে থিওরিটা রয়েছে সেই স্কিনারের থিওরিকে বলা হয় কি? অপারেন্ট কন্ডিশনিং থিওরি। ক্লিয়ার? এবার দেখো, এখানে স্কিনারের যে থিওরিটা রয়েছে সেই স্কিনারের থিওরিকে আবার অনেকগুলো নামে ডাকা হয়। তাহলে বিভিন্ন নামে ডাকা হয়, সেই নামগুলো এবার আমাদেরকে এক একটা করে জানতে হবে। তাহলে প্রথমে আমরা কি জানবো? যে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমাদের যে অপারেন্ট কন্ডিশনিং থিওরির প্রবক্তাকে, তাহলে অবশ্যই আনসার করবে স্কিনার। আবার যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সক্রিয় অনুবর্তন তথ্যের প্রবক্তাকে, তাহলে তখনও তোমাদের আনসার হবে কি? স্কিনার। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রেখো। 2 নাম্বার দেখো, আদার নেমস কী হবে? আদার নেমস বলছে রেসপন্ডেড অ্যান্ড কন্ডিশনিং। এটাও ভালো করে মাথায় রাখো। তাহলে এখানে কি বলছে? রেসপন্ডেন্ট কন্ডিশনিং। বুঝতে পেরেছো? আর আমরা প্যাভলভের ক্ষেত্রে কি পড়েছিলাম? প্যাভলভের ক্ষেত্রে পড়েছিলাম স্টিমুলাস কন্ডিশনিং। এটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ প্যাভলভ যখন বলেছিলাম, প্যাভলভ বলেছিলেন এস আর বন্ড, মানে এসটা হবে আগে, স্টিমুলাস হবে আগে। বুঝতে পেরেছো? পরে হবে রেসপন্স। তাই তার থিওরি নাম ছিল কি? মানে কি নাম ছিল? তাই তার থিওরিকে কি বলা হতো? স্পন্ডিং কন্ডিশন। আর কিন্তু স্কিনার কিন্তু উল্টোটা বলছে। স্কিনার বলছে না, স্কিনার বলছে আগে আমাদেরকে রেসপন্স, তারপরে স্টিমুলাস। তাহলে এখানে কী হবে? অর্থাৎ প্রতিক্রিয়া, বুঝতে পারছি, তারপরে হবে উদ্দীপক। তাহলে তাই জন্য তার থিওরির নাম রাখা হয়েছে কি? রেসপন্ডেড কন্ডিশনিং। বোঝা গেল? এছাড়াও অন্য একটা নাম রয়েছে যে নামটাকে বলা হয় কি? অপারেন্ট কন্ডিশনিং। এটাকেও বলা হয় কি? অপারেন্ট কন্ডিশনিং। এছাড়াও আর একটা নাম রয়েছে, সে নামটা হচ্ছে কি? ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বা যান্ত্রিক শিক্ষাদান। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং থিওরি প্রবক্তাকে, তাহলে অবশ্যই চোখ কান বন্ধ করে আনসার করবে কি? স্কিনার। বুঝতে পেরেছো? বা তোমাদের আর একটা যদি পরীক্ষা আসে যে প্রোগ্রাম লার্নিংয়ের প্রবক্তাকে, কি বললাম? ভালো করে মাথায় রাখো, প্রোগ্রাম লার্নিং। পরীক্ষায় ধরো দিয়ে দিল যে হু ইজ দ্য ফাদার অফ প্রোগ্রাম লার্নিং। বুঝতে পেরেছো? প্রোগ্রাম লার্নিংয়ের জনক কাকে বলা হয়? তাহলে আনসার হবে কি তোমাদের? স্কিনার। এটাও কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তারপর নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে প্রবক্তা হলেন কে? স্কিনার। আমরা জানলাম যে এতগুলো যে আমরা থিওরির নাম পড়লাম, এই প্রত্যেকটা থিওরি প্রবক্তা নাম কে? সেটা হবে স্কিনার। বলছে প্যাভলভের মতে লার্নার হলো প্যাসিভ। ভালো করে বোঝো, প্যাভলভের মতে লার্নার হলো প্যাসিভ, কিন্তু স্কিনারের মতে লার্নার হলো অ্যাক্টিভ। এটা বলতে কি বোঝায়? বলছে প্যাভলভ যখন ওই যে ঘণ্টাধ্বনি এবং কুকুর, লালাক্ষরণ, এগুলো কি ছিল? এগুলো ছিল কুকুরের ক্ষেত্রে একটা প্যাসিভ। যেমন আমি ধরো ঘণ্টা দিলাম, তোমার সামনে খাবার দিলাম, অটোমেটিকলি তোমার কি হলো? মুখ দিয়ে লালা পড়তে শুরু করলো। এখানে তোমাকে কিন্তু কর্ম করতে হচ্ছে না, ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তোমার মুখ দিয়ে কিন্তু লালাক্ষরণ হচ্ছে। তাই একে কি বলা হয়? প্যাভলভের মতে, প্যাভলভের মতে যে লার্নার, লার্নার মানে এখানে কুকুর, কুকুরের যে অ্যাক্টিভনেস, এখানে কুকুর কিন্তু অ্যাক্টিভনেস নাই, এখানে কিন্তু কুকুর হচ্ছে প্যাসিভ। কিন্তু স্কিনারের থিওরি এবার আমরা যেটা পড়ব সেখানে কি হবে? স্কিনারের থিওরিতে একটা কী ছিল বলো? একটা ইঁদুর ছিল। সেই ইঁদুরটা খাবার পাওয়ার জন্য সে কিন্তু ছটপট ছটপট করে, অর্থাৎ খাঁচার মধ্যে চারিদিকে একদম ছোটাছুটি করে।
বুঝতে পেরেছো? সেই জন্য এখানে ইঁদুর বা লার্নার কি, লার্নার হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ, সে কিন্তু বসে থেকে খাবারটা পায়নি। কিন্তু প্যাভলভের থিওরির ক্ষেত্রে আমরা দেখলাম যে সে বসে আছে চুপটি করে, খাবার দেখলেই কিন্তু তার লালাক্ষরণ হচ্ছে। তাই প্যাভলভের মতে লিসিনাররা হচ্ছে প্যাসিভ, আর স্কিনারের মতে লিসিনাররা হচ্ছে অ্যাক্টিভ। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, নেক্সট বলছে স্কিনারের এই তথ্যটি থর্নডাইকের ফল লাভের বা ল অফ ইফেক্টের ওপরে প্রতিষ্ঠিত। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি কোন থিওরির ওপরে প্রতিষ্ঠিত, তাহলে আনসার হবে কি? তাহলে আনসার হবে কি ল অফ ইফেক্ট, বা যেটাকে আমরা থর্নডাইকের বলি ফল লাভের সূত্র। ধরো আমি কোনো একটা কাজ করলাম, সেই কাজটা করে আমি যদি ফল না পাই, সেই কাজটা করতে কি আমার ভালো লাগবে? ধরো আমি আজকে লেবারে গেছি, সারাদিন পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরে বললো যে আজকে আমি তোমাকে টাকা দেবো না, আমার মন কি ভালো থাকবে? একদম ভালো লাগবে না। তাহলে কেন? কারণ আমি কোনো ফল পাচ্ছি না। ঠিক তেমনি এটাও স্কিনারের এই থিওরিটা কিসের ওপর প্রতিষ্ঠিত? ফল লাভের থিওরির ওপরে প্রতিষ্ঠিত। কেন বলা হয় আমি এর পরে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেব। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে তিনি থর্নডাইকের এসআর থিওরিকে ভুল প্রমাণিত করেছিলেন। তাহলে এসআর থিওরি কার? এসআর মানে কি? স্পন্ডেড আর রেসপন্ড, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মেল বন্ধনের ফলে কিন্তু শিখন হয়। কে বলেছেন? থর্নডাইক। কিন্তু স্কিনার বলছেন না, স্কিনার বলছেন না, আগে আমাকে দিতে হবে প্রতিক্রিয়া, তারপরে আসবে কি আমার উদ্দীপক। বুঝতে পেরেছো? আগে হবে প্রতিক্রিয়া, তারপরে আমার হবে উদ্দীপক। তার জন্য তার থিওরিকে কি বলা হয়? আরএস। বুঝতে পেরেছো? আরএস থিওরি বলা হয়। তিনার মতে উদ্দীপক ও এটা প্রতীক হবে না, প্রতিক্রিয়া হবে। তিনার মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাধ্যমে শিখন সম্পন্ন হয় না। তাহলে স্কিনারের মতে কিন্তু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে একটা মেল বন্ধন বা উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে যে সংস্পর্শ, এর মাধ্যমে কিন্তু শিখন সম্পন্ন হয় না। তাহলে ব্যক্তির বা কোনো মানে প্রাণীর শিখন সম্পন্ন কীভাবে হয়? তার মতে কোনো ব্যক্তি বা প্রাণীর শিখন সম্পন্ন হয় সেটা হচ্ছে কি সক্রিয় মানসিক অবস্থার উপর ভিত্তি করে। তাহলে আমাদের যে অ্যাক্টিভনেস রয়েছে, মেন্টাল অ্যাক্টিভনেস, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শিখন সম্পন্ন হয়। তাই স্কিনার এই থিওরিকে নামকরণ করেছে কি সক্রিয় অনুবর্তন তথ্য। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, তিনি সক্রিয় অনুবর্তনের জন্য রিইনফোর্সমেন্ট হিসাবে পুরস্কার ও শাস্তির কথা বলেছেন। তাহলে এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম। তিনি যে মানে সক্রিয় অনুবর্তন, তাহলে আমরা অনুবর্তন কেন করব? অনুবর্তন করব এই জন্য যাতে আমরা ফলাফলটা পাই। আমরা যে কর্মটা করছি কেন? যাতে কর্মর আমরা সাকসেস পাই, সেই জন্য। তাহলে তিনি কি বলছেন? সক্রিয় অনুবর্তন স্কিনার তিনি বলছেন এখানে রিইনফোর্সমেন্ট হিসাবে আমরা পুরস্কার ও শাস্তিকে বেছে নেব। বোঝা গেল? তিনি পায়রা এবং ইঁদুরের ওপর পরীক্ষা করেছেন, এটা ভালো করে মাথায় রাখবেন। তাহলে ইঁদুর এবং পায়রার ওপর কে পরীক্ষা করেছেন? তাহলে আনসার হবে কে? স্কিনার। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পরীক্ষা করার জন্য কি কি আমাদের প্রয়োজন দেখে নাও। তাহলে পরীক্ষা করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন, একটা হচ্ছে কি ইঁদুর প্রয়োজন, একটা হচ্ছে কি ট্রে প্রয়োজন, একটা খাবার প্রয়োজন, আর একটা বক্স প্রয়োজন। এই বক্সটাকে কি বলা হয়? এই বক্সটাকে বলা হয় স্কিনার বক্স। মনে থাকবে এই বক্সটার নাম কি? এই বক্সটার নাম হচ্ছে স্কিনার বক্স। আর পাজেল বক্স কাকে বলা হয় বলতো? পাজেল বক্সের ধারণা কে দিয়েছিল? কমেন্ট সেকশনে লেখো। পাজেল বক্সের কথা কে বলেছে? স্কিনার বক্স যেটা বলেছে সেটা হচ্ছে স্কিনার বক্স। তাহলে পাজেল বক্সের কথা কে বলেছে বলো? থর্নডাইক। থর্নডাইক কিন্তু পাজেল বক্সের কথা বলেছেন। তিনি কিন্তু বিড়াল নিয়ে গবেষণা করেছিলেন, তাই না? এর আগের ক্লাসে করিয়েছি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো। 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে
নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। তারপর নেক্সট দেখো, এবার থর্নডাইকের স্কিনারের যে থিওরির যে পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষার অনেকগুলো ভাগ রয়েছে। যেমন যে প্রথম পর্যায়ে কি করা হলো দেখো, প্রথম পর্যায়ে একটা খাঁচা নিয়ে আসা হয়েছে। একটা ধরো এই বড় একটা খাঁচা নিয়ে আসা হয়েছে, খাঁচার মধ্যে একটা ইঁদুর আছে। এবার কি করছে স্কিনার, ওই খাঁচার মধ্যে 1 প্লেট খাবার এই খাঁচার মধ্যে রেখে দিয়েছে। কি বললাম, এই খাঁচার মধ্যে 1 প্লেট খাবার রেখে দিয়েছে। কেন রাখলো? কারণ এখানে স্কিনার ওই খাঁচাটার সঙ্গে একটু পরিচিত হচ্ছে। এখানে কিন্তু কোনো পরীক্ষা করা হয়নি। স্কিনার ওই ইঁদুরটাকে খাঁচার মধ্যে ঢোকালো, তারপরে ডাইরেক্টলি খাবার দিয়ে দিল। তার মানে কি? তার মানে ইঁদুরটা বুঝতে পারলো এটা আমার জন্য একটা সেফ জায়গা, আমি এখানে প্রতিনিয়ত খাবার পাবো এবং বেঁচে থাকতে পারবো। এটা ইঁদুরের মনে একটা প্রশান্তি সৃষ্টি করেছে। তাহলে প্রথম পর্যায়ে কি হলো, যে স্কিনার ডাইরেক্টলি খাবার প্রদান করে কাকে বলো? ইঁদুরকে, যাতে ইঁদুরটি তার খাঁচার সঙ্গে কি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। তারপর দ্বিতীয় পর্যায়ে কি করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে ধরো একটা বাক্স আছে, খাঁচা আছে, খাঁচার মধ্যে ইঁদুর আছে। এবার সেই খাঁচার মধ্যে একটা কী রাখা আছে, একটা বাটন রাখা হয়েছে। যেই স্কিনার বাটনটা টিপেছে, অমনি ওই ট্রের ওপরে খাবার কিন্তু এসে পড়েছে, সেটা ইঁদুর কিন্তু দেখতে পেয়েছে। বোঝা গেল? তারপর নেক্সট দিন করেছে কি, যে এবার একটা খাঁচা দিয়েছে, খাঁচার মধ্যে শুধু ট্রে দিয়েছে, কিন্তু কোনো রকম খাবার দেয়নি। আর স্কিনারও কিন্তু এই বাটনে আর ক্লিক করছে না। তখন ইঁদুরটা খাবার পাওয়ার জন্য সারা খাঁচার মধ্যে কী করছে, ছটপট করছে। সে ছটপট করতে করতে হঠাৎ এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছ, লাল বাটনে তার আঙুলের ছাপ লাগে। সঙ্গে সঙ্গে তার এই ট্রের মধ্যে কিন্তু খাবার পড়ে যায়। এটা হয়ে গেল। তারপর দিন সেম পদ্ধতি আবার অবলম্বন করা হয়। তারপর দিন আবার সে একই, তারপর দিন আবার একই, একইভাবে করতে করতে একসময় দেখা গেল ইঁদুরটি খাঁচার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, লাল পয়েন্টটা, এই লাল পয়েন্টে গিয়ে প্রেস করছে, আর অমনি সে খাবার কিন্তু পেয়ে যাচ্ছে। বোঝা গেল? এটাকে বলছে কি, সক্রিয় অনুবর্তন তথ্য। তাহলে রিপিটেশনের মাধ্যমে যখন আমরা কোনো অভ্যাসকে আমরা পরিণত করি বা কোনো জিনিসকে অভ্যাসে পরিণত করি, সেটাকে আমরা বলবো অনুবর্তন বা শিখন সম্পন্ন হয়। বোঝা গেল? নেক্সট বলছে স্কিনারের মতে আচরণ হচ্ছে 2 প্রকার। তাহলে স্কিনার বলছেন আমাদের বা ব্যক্তির বা যে কোনো প্রাণীর আচরণ হচ্ছে 2 প্রকার। একটা কি বলা হয়, রেসপন্ড বলা হয়, আর একটাকে কি বলা হয়, অপারেন্ট বলা হয়। তাহলে স্কিনারের মতে আচরণ কয় প্রকার? স্কিনারের মতে আচরণ 2 প্রকার। একটাকে বলা হয় রেসপন্ডেড, আর একটাকে বলা হয় কি, অপারেন্ট। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, রেসপন্ডেড কাকে বলা হয় আর অপারেন্ট কাকে বলা হয়, দেখে নাও। বলছে দেখো, রেসপন্ডেড বলতে কি বোঝাচ্ছে, তিনি 1938 সালে এটি বলেছিলেন। 1938 সালে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর আচরণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি রেসপন্ডেড, আর একটাকে বলা হয় কি, অপারেন্ট। তাহলে রেসপন্ডেড কাকে বলা হয়? বলছে যে জাতীয় আচরণ, বলছে যে কোনো আচরণ বা যে জাতীয় আচরণ নির্দিষ্ট বস্তু বা ধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে কি বলা হয়, রেসপন্ডেড। কি বলা হয়? তাকে কি বলা হয়, রেসপন্ডেড। বোঝা গেল? তাহলে আমরা এখানে জানলাম কি, যে জাতীয় আচরণ করার জন্য কি দরকার, একটি নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন। এটাকে কি বলছে, রেসপন্ডেড। যেমন আমি ধরো বললাম যে চোখ বন্ধ করার জন্য কি দরকার, ধরো তুমি তাকিয়ে আছো, তোমার চোখটা বন্ধ করার জন্য কি দরকার, তোমার চোখে একটা লাইট দরকার। তোমার চোখে আমি যে লাইটের ছটা দেবো, সঙ্গে সঙ্গে তোমার চোখ বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কি, আর তোমার এখানে উদ্দীপকে হচ্ছে লাইট, আর প্রতিক্রিয়া কি, প্রতিক্রিয়া হচ্ছে তোমার চোখ বন্ধ হয়ে যাওয়া। তাহলে তোমার কোনো প্রতিক্রিয়ার জন্য যখন কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন, তাহলে প্রতিক্রিয়াটা কি, প্রতিক্রিয়াটা হচ্ছে তোমার চোখ বন্ধ করা। তাহলে চোখ বন্ধ করার জন্য কি প্রয়োজন, আমার উদ্দীপক, আর উদ্দীপকটা কি, লাইট বা টর্চের লাইট। বোঝা গেল? তাহলে সেটাকে আমরা কি বলবো, রেসপন্ডেড আচরণ। আবার দেখো, কুকুরের লালাক্ষরণ হওয়ার জন্য কি দায়ী, কোনটি প্রয়োজন, অবশ্যই তার খাবারের প্রয়োজন। তাহলে খাবারটা হচ্ছে কি, খাবারটা হচ্ছে এখানে আমাদের রেসপন্ডেড। বোঝা গেল? তাহলে উদ্দীপক হচ্ছে কি বলো, এখানে খাবার, উদ্দীপক হচ্ছে
খাবার। আর তোমার এখানে প্রতিক্রিয়া কি, প্রতিক্রিয়া হচ্ছে লালাক্ষরণ। ক্লিয়ার? তাহলে কোনো একটা প্রতিক্রিয়ার জন্য যখন কোনো একটা নির্দিষ্ট উদ্দীপক থাকে সেটাকে আমরা কি বলবো, রেসপন্ডেড। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে স্যালিভা ক্ষরণ হচ্ছে। তাই এখানে দেখো প্যাভলভের যে থিওরি রয়েছে, প্যাভলভের থিওরিকে কী বলা হয়, এস টাইপ বলা হয়। মাথায় থাকবে, প্যাভলভের থিওরিকে এস টাইপ বলা হয় বা টাইপ অন বলা হয়। আর স্কিনারের থিওরিকে কী বলা হয়, আর টাইপ বলা হয়। স্কিনারের থিওরিকে কী বলা হয়, আর টাইপ বলা হয়। এটা মাথায় রাখবে। তো আর একটা কী রয়েছে, এবার আমরা কি জানলাম, এবার তো জানলাম আমরা রেসপন্ডেড জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অপারেন্ট। তাহলে অপারেন্ট কন্ডিশনিংয়ের মধ্যে কি পড়ছে দেখো, অপারেন্টের মধ্যে পড়ছে যে জাতীয় আচরণ কোনো উদ্দীপকের সাহায্যে ঘটে না। অর্থাৎ কোনো একটা প্রতিক্রিয়া করতে গেলে কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন নেই। তাহলে ধরো কোনো একটা আমি প্রতিক্রিয়া করতে চাইছি, তার জন্য কোনো উদ্দীপকের কিন্তু প্রয়োজন নেই, তাকে আমরা কি বলবো, অপারেন্ট বলবো। বোঝা গেল? যেমন স্কিনারের বাক্সে যে ইঁদুরটি খাবার পাওয়ার জন্য ছটপট ছটপট করছিল, তার জন্য কিন্তু তার কোনো রকম নির্দিষ্ট উদ্দীপক নেই। বোঝা, নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, সে কিন্তু পরিশ্রম করেছে, সে ছটপট ছটপট করতে করতে হঠাৎ তার এখানে চাপ লেগেছে, খাবার এসছে। অর্থাৎ তার সক্রিয় চাহিদার মাধ্যমে সে কিন্তু তার কর্ম ফল পায়। বোঝা গেল? তাহলে অপারেন্ট ক্ষেত্রে কি হচ্ছে, স্কিনার বলছে যে কোন লার্নার্স তার কর্ম প্রচেষ্টার মাধ্যমে সে কিন্তু ফল ভোগ করবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো আর টাইপ থিওরি বা স্কিনারের থিওরি। স্কিনারের থিওরি আবার কয়েকটা পার্ট রয়েছে বা কতটা স্টেজ রয়েছে। প্রথম যেটা বলছে খাদ্যের প্রত্যাশা, অজানা উদ্দীপক। যেমন ধরো আমি বিড়ালটাকে ইঁদুরটাকে ঢুকিয়ে দিলাম, সে গিয়ে দেখছে টিরেতে খাবার নেই। কেন খাবার নেই তার জন্য সে কিন্তু পুরো খাঁচার মধ্যে ছটপট ছটপট করছে। এটাই খাদ্যের প্রত্যাশার জন্য একটা অজানা উদ্দীপক। তারপরে বলছে লিভারের চাপ। হঠাৎ এই লাল বাটনটিতে কী হলো, চাপ পড়ে গেল, অর্থাৎ লিভারের চাপ পড়লো। তারপরে কী হলো, লিভারে যেই চাপ পড়লো সঙ্গে সঙ্গে তার ট্রেতে খাবার চলে আসলো। তারপর খাবারটা খাওয়ার পর তার কি প্রতিক্রিয়া, তার কি বক্তব্য, সেটাই হচ্ছে কি খাদ্য গ্রহণের প্রতিক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে স্কিনারের মতে কোনো ব্যক্তির আচরণ সম্পন্ন হয় কিসের মাধ্যমে, একটা হচ্ছে খাদ্যের প্রত্যাশা ও অজানা উদ্দীপক, দ্বিতীয়ত হচ্ছে লিভারের চাপ বা প্রতিক্রিয়া, 3 নম্বর হচ্ছে খাদ্য প্রাপ্তি উদ্দীপক, আর তারপর নেক্সট 4 নম্বর হচ্ছে কি খাদ্য গ্রহণ প্রতিক্রিয়া। বোঝা গেল? এগুলো ভালো করে মাথায় রাখবে। তাহলে S1 R1, S2 R2। ওকে, নেক্সট দেখো কি বলছে, তিনি একটি বিখ্যাত বই লিখেছিলেন 1935 সালে, যে বইটির নাম ছিল কি সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। তাহলে সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার বইটি কে লিখেছেন, স্কিনার। মনে থাকবে 1935 সালে। তার পরীক্ষা করার জন্য একটি বক্স ব্যবহার করেছিলেন, যেটা আমি তোমাদের বললাম, সেই বক্সটিকে কী বলা হয়, স্কিনার বক্স বলা হয়। আর তিনি পরীক্ষার জন্য ইঁদুরকে বেছে নিয়েছিলেন। বোঝা গেল? এবার নেক্সট দেখো, এবার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে কি অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো জানতে হবে। যেমন হচ্ছে কি প্রস্তুতি পর্যায়, যেমন কি আছে, যেমন হচ্ছে কি প্রস্তুতি পর্যায় যেটাকে বলা হয় কি পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন স্টেজ। বুঝতে পেরেছো? তাহলে এই অপারেন্ট কন্ডিশনিংয়ের প্রধান বৈশিষ্ট্য কি, অপারেন্ট কন্ডিশনিংয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রিপারেশন প্রয়োজন। প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। বোঝা গেল? প্রিপারেশন অবশ্যই কিন্তু দরকার। বলছে কি অপারেন্ট অনুবর্তনের ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতি একান্ত প্রয়োজন। যেমন আমি তোমাকে কি বললাম, ধরো একটা বাক্স রয়েছে বা একটা খাঁচা রয়েছে, খাঁচার মধ্যে ইঁদুরটা ঢুকিয়ে দিলাম, তারপরে তাকে বললাম যে ছোটাছুটি কর, সে কি করেছে? একদমই নাই। তাহলে প্রথম পর্যায়ে কী ছিল, প্রথম পর্যায়ে একটা খাঁচার মধ্যে ইঁদুরকে রাখা হয়েছিল, তারপরে তাকে ট্রেতে করে খাবার দেওয়া হয়েছিল। তার ইঁদুরটাকে ওই যে তার পরীক্ষা করছে, তার পরীক্ষার সঙ্গে একটা পূর্ব প্রস্তুতি। তারপর সেকেন্ড স্টেজে কী হলো, সেকেন্ড স্টেজে ট্রে দেওয়া হলো কিন্তু খাবার দেওয়া হলো না। ওই ইঁদুরের সামনে ওই যে লিভারটা রয়েছে, লিভারটাকে প্রেস করা হলো, ইঁদুরটা দেখলো। তারপরের দিন কোনো রকম প্রেস করা হলো না এবং খাবার দেওয়া হলো না, ইঁদুরটাকে ছেড়ে দেওয়া হলো। ইঁদুরটা সারাদিন ছোটাছুটি করতে করতে হঠাৎ লিভারে তার পা পড়ে এবং খাবার চলে আসে। বুঝতে পেরেছো? তার কি তারপর যেটা হচ্ছে সেটা করার জন্য তাকে কিন্তু আগে থেকে কী করতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? দ্বিতীয় দেখো, তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। WB এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ
লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। দ্বিতীয় নম্বর বলছে শক্তিদায়ক সত্তা, যেটাকে আমরা বলবো রিইনফোর্সমেন্ট। তাহলে শক্তিদায়ক সত্তা বা যেটাকে আমরা বলি রিইনফোর্সমেন্ট, বাংলায় বলছে কি শক্তিদায়ক সত্তা, আর ইংরেজিতে কি বলছে, ইংরেজিতে বলছে রিইনফোর্সমেন্ট। বোঝা গেল কি বলছে? দেখো বলছে স্বতঃস্ফূর্ত আচরণ একবার সম্পাদিত হওয়ার পর যে উদ্দীপক প্রাণীর চাহিদাকে পরিতৃপ্ত করতে পারে তা হলো শক্তিদায়ী উদ্দীপক। তাহলে রিইনফোর্সমেন্ট কি? রিইনফোর্সমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে বারবার কোনো কিছুকে করতে বলবে, মানে বাধা সৃষ্টি করবে না, সবসময় তোমাকে পজিটিভ বলবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে কি শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট। তাহলে রিইনফোর্সমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে সামনের কোনো একটা কাজে বারবার উদ্বুদ্ধ করবে বা তোমাকে মোটিভ করবে, তোমাকে সাহস জাগিয়ে তুলবে, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো? শক্তিদায়ী উদ্দীপক। যেমন এখানে আমরা পড়লাম, যেমন ধরো স্কিনার যে বাক্সে ইঁদুরটা রয়েছে, সেই ইঁদুরের তো খাবার ছিল না ট্রেতে, তখন ইঁদুরটা যখন ছোটাছুটি করলো, হঠাৎ তার প্রেস পড়লো, খাবার চলে আসলো। এটা হচ্ছে কি শক্তিদায়ী উদ্দীপক, মানে কোনো একটা প্রেস করার সঙ্গে সঙ্গে খাবার চলে আসছে, অর্থাৎ সে কর্ম করছে কিন্তু তার কর্মের ফলও কিন্তু সে পেয়ে যাচ্ছে। সেটাকে আমরা কি বলবো? শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট। এবার আমরা যেটা পড়বো সেটা দেখো, এই যে শক্তিদায়ী উদ্দীপক, এই শক্তিদায়ী উদ্দীপককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে বলো? এই শক্তিদায়ী উদ্দীপককে 3 ভাগে। 1 নাম্বার কি? নাম্বার 1 হচ্ছে কি ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক, 2 নাম্বার ঋণাত্মক, আর 3 নাম্বার হচ্ছে কি শাস্তিমূলক বা পানিশমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে শক্তিদায়ী উদ্দীপককে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ধনাত্মক বা পজিটিভ, 2 নাম্বার হচ্ছে কি ঋণাত্মক বা নেগেটিভ, আর একটা হচ্ছে কি শাস্তি বা পানিশমেন্ট। বোঝা গেল? এই প্রত্যেকটা জিনিস এবার আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক। বলছে যে উদ্দীপক আচরণের পুনরাবৃত্তি প্রাণীকে অনুপ্রাণিত করে তাই হলো ধনাত্মক উদ্দীপক। ধনাত্মক উদ্দীপক মানে ধরো তোমাকে আমি সাবাস বললাম, কোনো ভালো একটা প্রশংসা করলাম, সেগুলো উদ্দীপক। তাহলে আমার যে উদ্দীপকটা শিক্ষার্থীদের কাজে আসবে বা শিক্ষার্থীকে আরও উন্নত করে তুলবে, সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক উদ্দীপক। তাহলে ধনাত্মক উদ্দীপক যে কোনো কাজকে বারবার রিপিট করতে বলে। বোঝা গেল? 2 নাম্বার বা 6 নাম্বার বলছে কি দেখো ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক। তাহলে ঋণাত্মকটা কি? বলছে যে উদ্দীপকগুলি বিশেষ আচরণের পরিপ্রেক্ষিতে বিকল্প কোনো আচরণ সম্পাদন যোগায় তাকে কি বলা হয়? ঋণাত্মক। যেমন কি বলছে দেখো, যেমন শ্রেণীকক্ষে শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে বিকল্প আচরণের রূপভাবে পড়ানো। বুঝতে? ধরো কী করা হয়েছে, এখানে কোনো একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, কিছু বাচ্চা ছেলে পারলই না লিখতে, তো সেক্ষেত্রে কি করা হবে? বলো? সেক্ষেত্রে কী করা হবে? যেহেতু সে পারছে না, সেহেতু তাকে অন্য কোনো একটা অবলম্বন করে দিতে হবে। ধরো কোনো একটা কাজ তুমি করছো, সেই কাজটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তো তোমাকে কী করতে হবে? নতুন কোনো পথ দেখতে হবে সেই কাজটা করার। সেটাকে আমরা বলবো কি? ঋণাত্মক রিইনফোর্সমেন্ট। তাহলে ধনাত্মক বলতে বোঝাচ্ছে যেটা তোমাকে ডাইরেক্টলি কোনো কিছু করতে বলবে, আর ঋণাত্মক মানে হচ্ছে যেটা তোমাকে কোনো কিছু করতে বলবে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে কী করবে? ঋণাত্মকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমাকে বিকল্প কোনো পথ দেবে, ডাইরেক্টলি বলবে না, বিকল্প কোনো পথ দেবে, সেটাকে বলছে ঋণাত্মক। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, বাড়িতে তুমি হাজব্যান্ড, তোমার ওয়াইফ রয়েছে, সাপোজ ধরো আজকে তোমাদের মানে রান্না হয়নি,
সাপোজ ধরো আজকে রান্না হয়নি, তাহলে তুমি রাতে কী খাবে? আবার কি তুমি রান্না করতে বলবে? সে রান্না করতে না বলে তুমি কি করলে, জোম্যাটো থেকে কোনো একটা খাবারকে অর্ডার দিলে। তাহলে এটাকে বলবো কি, এটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। মানে তোমার প্রয়োজন ছিল রান্না করা, কিন্তু তুমি সেটা না করে বিকল্প পথকে গ্রহণ করলে, সেটাকে বলবো নেগেটিভ। বোঝা গেল? আর পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে যেটা তোমাকে ধরো না বাইরে রেস্টুরেন্টের খাবার খাবো না বা জোম্যাটোর খাবার খাবো না, আমাকে কিন্তু নর্মাল রান্নায় করতে হবে। এটাকে যেটা আমি করব সেটা হচ্ছে কি মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর বলছে কি শাস্তিমূলক সত্তা কাকে বলছে, এবার শাস্তিমূলক রিইনফোর্সমেন্ট কাকে বলছে। বলছে দেখো, যে উদ্দীপক আচরণের পুনরাবৃত্তিতে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় কি শাস্তিমূলক। তাহলে শাস্তিমূলক কি, ধরো কোনো একটা বাচ্চা ঠিক আছে কোথাও যেতে চাইছে, আমি তাকে বললাম এই তুই যদি ওখানে যাস তাহলে তোকে মারবো, এই যে আমি তাকে বললাম, এর জন্য কিন্তু সে সেখানে গেল না, এটাকে বলছে কি শাস্তিমূলক উদ্দীপক। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। বলছে, এটা তো পড়লাম তাই না? নেক্সট দেখো, নেক্সট যেটা পড়বো পূর্ব প্রস্তুতি, যেটা তোমাদের এর আগে পড়ালাম। পূর্ব প্রস্তুতি মানে কি, আগে থেকে ইঁদুরটাকে কী করতে হবে, ইঁদুরটাকে প্রস্তুত করে রাখতে হবে যে তোমার সঙ্গে এই পরীক্ষা করা হবে সেই সম্পর্কে। 2 নম্বর বলছে স্বতঃস্ফূর্ততা। বলো স্বতঃস্ফূর্ততা মানে কি, খাঁচার মধ্যে ইঁদুরটাকে রাখা হলো, একদিন স্কিনার গিয়ে ইঁদুরের মানে খাঁচাতে কীভাবে খাবার আসে সেটা দেখিয়ে দিল, তার পরের দিন আর কোনোভাবে স্কিনার কিন্তু ইঁদুরটাকে দেখালো না। তখন সেই ইঁদুরটা খাবারের জন্য কি করছে, খাঁচার মধ্যে ছটপট ছটপট করছে, হঠাৎ তার মধ্যে খাবার চলে আসলো, এটাকে কি বলছে, এটাকে বলছে স্বতঃস্ফূর্ততা। বোঝা গেল? দেখো কি বলছে, এই তথ্যের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বতঃস্ফূর্ততা। প্রাণী নিজের চাহিদা পরিতৃপ্তির জন্য স্বতঃস্ফূর্ত করে থাকে, মানে অটোমেটিক্যালি করে। কেউ কিন্তু ওকে প্রেশার দেয়নি যে তুমি সারাদিন ছোটাছুটি করো, সে কিন্তু নিজে থেকেই ছোটাছুটি করে। কেন? খাবারের জন্য। নেক্সট বলছে অবলুপ্তি। যখন প্রতিক্রিয়া ও শক্তিদায়ী সত্তার মধ্যে সঠিক সম্পর্ক স্থাপিত হয় তখন অপ্রয়োজনীয় বিষয়গুলি অবলুপ্তি ঘটে। যেমন দেখো, অবলুপ্তি মানে কি, ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, বাড়ি তৈরি করতে যেগুলো প্রয়োজন, রং, পেন্সিল, মার্বেল, যেগুলো তোমার প্রয়োজন সব কাজ হয়ে গেল, তারপরে দেখা গেলো কিছু কিছু মানে জিনিস তোমার ওভার রয়েছে, তুমি কি করলে, সেগুলোকে কী করলে, অবাঞ্ছিত বলে ফেলে দিলে, সেটাকে বলছি কি অবলুপ্তি। মানে এখানে অবলুপ্তি বলতে বোঝাচ্ছে যে অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, অপারেন্ট কন্ডিশনিং বা স্কিনার সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে যেটা মানে মেন ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে অবলুপ্তি। তো অবলুপ্তি কি, যখন কোনো ধরো সঠিক প্রতিক্রিয়াটি হলো, যে যেমন যেমন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো এটা একটা খাঁচা, খাঁচার মধ্যে কী আছে, একটা ট্রে আছে, একটা ইঁদুর আছে, তো খাঁচার মধ্যে আর এখানে কী রয়েছে, একটা বাটাম আছে। ধরো হঠাৎ একদিন ইঁদুরটা গিয়ে বাটনটা প্রেস করেছে, খাবার চলে আসলো, তারপরের দিনকে সে কি ছোটাছুটি করবে না হঠাৎ গিয়ে সে বাটনটা প্রেস করবে? একদম অবভিয়াসলি সে হঠাৎ যাবে আর বাটন প্রেস করবে। এটাকে কি বলছে, অবলুপ্তি। বোঝা গেল? তো অবলুপ্তি বলতে কী বোঝায়, যখন প্রতিক্রিয়া ও শক্তিদায়ী সত্তার মধ্যে সঠিক সম্পর্ক স্থাপিত হয় আর বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ চলে যায়, সেটাকে কি বলবো আমরা, অবলুপ্তি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কি বিলাপ সাধন। বলছে প্রাচীন অনুবর্তনের মতে অপারেন্ট অনুবর্তনের বিলাপ ঘটে। আমরা কি বলেছিলাম প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে, যে প্রথমে কি করলাম, ঘন্টা দিলাম, খাবার দিলাম, লালাক্ষরণ, এইভাবে চলতে থাকে। হঠাৎ একদিন ঘন্টা দিলাম, খাবার দিলাম না, লালাক্ষরণ হলো। আবার একদিন কি করলাম, ঘন্টা দিলাম, খাবার দিলাম না, লালাক্ষরণ হলো। তারপরের দিন দেখা গেল ঘন্টা দিচ্ছি, খাবার দিচ্ছি না, লালাক্ষরণ হচ্ছে না, সেটাকে কি বলবো আমরা, বিলাপ সাধন। ঠিক তেমনি স্কিনারের ক্ষেত্রেও কিন্তু সেটার এক ধরনের বিলাপ সাধন রয়েছে। দেখো বলছে প্রাচীন অনুবর্তনের মতো অপারেন্ট অনুবর্তনেও বিলাপ ঘটে যদি সঠিক প্রতিক্রিয়াটি করার পরে কিছু কি বাঞ্ছিত রিইনফোর্সমেন্ট না পাওয়া যায়। ধরো আমি কাজ করছি, কাজ করার পর যদি আমি পারিশ্রমিক না পাই, তাহলে কাজ করতে কি আমার ভালো লাগবে? একদম ভালো লাগবে না। ঠিক তেমনি এখানে বলছে বাঞ্ছিত রিইনফোর্সমেন্ট যদি না পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলছে বোতাম টেপার পরেও যদি ইঁদুরটি খাদ্য না পেত, তাহলে ইঁদুরটিকে আর ছোটাছুটি করতো? বলো, করতো কি? যে বাটাম টিপলো, খাবার আসলো না, ইঁদুরটা কি তার পরের দিন কোনো ছোটাছুটি করবে? একদমই করবে না। তারপর নেক্সট বলছে স্বতঃস্ফূর্ত পুনর্ভাব মানে রিকভারি, স্পন্টেনিয়াসলি রিকভারি। ওকে, কি বলছে দেখো,
নেক্সট বলছে অনুবর্তনের মতে স্কিনারের অপারেন্ট অনুবর্তনের স্বতঃস্ফূর্ত আবির্ভাব ঘটে। অপারেন্ট অনুবর্তনে যদি ব্লাব সাধন হয় সেক্ষেত্রে প্রাণীকে যদি কিছু সময়ের জন্য দূরে রেখে পুনরায় একই পরিস্থিতি নিয়ে আসা যায় তাহলে সেটা কিন্তু সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে স্কিনার বলছে ধরো কোনো আমরা ইঁদুরের পরীক্ষা করছি, খাবার দিলাম না, মানে বাটন প্রেস করলে খাবার আসলো না, এইভাবে চলতে থাকলে একদিন দেখা যাবে যে সে বাটনই প্রেস করছে না। তো সেই মুহূর্তে তাকে আবার সে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য কি করতে হবে বলো? তাহলে আগের জায়গায় তাকে আবার ফিরিয়ে আনার জন্য তাকে আবার পুনরায় সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে অপারেন্ট অনুবর্তনের কিছু কৌশলের মধ্যে দিয়ে সাধিত হয়। তাহলে অপারেন্ট অনুবর্তনটাও কিন্তু কিছু কৌশল বা প্রসেস বা টেকনিকের মধ্যে দিয়ে কিন্তু হবে। এই কৌশলগুলির মধ্যে সর্বাপেক্ষা ও গুরুত্বপূর্ণ হলো কি শেপিং বা আচরণের রূপদান বা শক্তিদায়ী উদ্দীপক। বোঝা গেল কি বলছে? যে এই কৌশলগুলির মধ্যে সর্বাপেক্ষা ও গুরুত্বপূর্ণ কি, যে এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কৌশল, যে কৌশলটাকে কি বলা হয় সেই কৌশলটাকে বলা হয় কি শেপিং। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে শেপিংয়ের ধারণা কে দিয়েছেন, তাহলে আনসার হবে কি স্কিনার। তাহলে শেপিংয়ের ধারণা রয়েছে কি সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে। বোঝা গেল? প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য সুনির্বাচিত এবং পরিকল্পিতভাবে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতিকে কী বলা হয় শেপিং। তাহলে কোনো একটা কাজ, কোনো একটা তুমি কাজ করতে চাও, সেই কাজটাকে ফুলফিল করার জন্য যে ধরনের তোমার রিইনফোর্সমেন্ট প্রয়োজন সেই রিইনফোর্সমেন্ট দেওয়াকে বলা হয় কী বলবো আমরা, সেটাকে আমরা বলবো শেপিং। তো শক্তিদায়ী উদ্দীপক কী, তারপর ঋণাত্মক উদ্দীপক কী, এবার আমাদেরকে পড়তে হবে। তারপর দেখো তারপরে কী রয়েছে, তারপর রয়েছে কি শাস্তি। তো পিডিএফটা তোমরা পড়ে নেবে, কারণ জিনিসটা আমি এর আগে বুঝিয়ে দিলাম, তাই না? একটু পড়ে নিলে কিন্তু পারবে। চলো নেক্সট দেখো, তবুও তোমাদেরকে একবার বলে দিই, চলো, অনেকে হয়তো বুঝতে পারবে না। দেখো, তাহলে স্কিনারের মতে আমরা যে শক্তিদায়ী উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট কথা আমরা জানলাম, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। এর আগে আমরা জেনেছি কি কি। দেখো, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কি ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো? ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। নেক্সট দেখো, নেক্সট বলছে ধনাত্মক বা শক্তিদায়ী উদ্দীপকটা কী। বোঝা গেল? বা পজিটিভ রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়, এটাকে বুঝতে হবে। বলছে কিছু পাবার জন্য কি বলছে, দেখো, কিছু পাবার জন্য কিছু করা। বুঝতে পেরেছ? কিছু পাবার জন্য কিছু করা, তাকে বলছে কি ধনাত্মক রিইনফোর্সমেন্ট। বলছে ধনাত্মক রিইনফোর্সমেন্ট আচরণকে ধরে রাখে বা শক্তিশালী করে। যেমন খাদ্য হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তির নিকট ধনাত্মক রিইনফোর্সমেন্ট। তাহলে খাদ্য কি? খাদ্য হচ্ছে একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে ধনাত্মক রিইনফোর্সমেন্ট। এছাড়াও প্রশংসা, অর্থ, যশ সবগুলোই কিন্তু ধনাত্মক রিইনফোর্সমেন্ট। যেমন আমি তোমাকে বললাম যে ধরো আমি তোমাদের একটা ক্লাসে ঢুকেছি, ঠিক আছে? তো তোমাকে আমি পড়া ধরেছি, তুমি বললে পড়াটা খুব সুন্দর করে বলেছো, আমি বললাম গুড, ভেরি গুড রাহুল, ভেরি গুড।
দেখো রাহুল কত সুন্দর পড়াশোনা করে আসে, তো রাহুল তখন ভাববে যে স্যার আমাকে সবার সামনে ভেরি গুড বলেছে, কত ভালোবাসে, তাহলে সে কিন্তু স্যারের কাছে ভালোবাসা পাওয়ার জন্য বা স্যারের কাছে ভেরি গুড পাওয়ার জন্য সে কিন্তু রেগুলার বাড়ি থেকে পড়াশোনা করে আসছে। এটাকে আমরা কি বলবো, এটা কি বলবো আমরা ধনাত্মক রিইনফোর্সমেন্ট। তাহলে ধনাত্মক রিইনফোর্সমেন্ট কি করে, কোনো একটা কাজ করতে বারবার বারবার সাহায্য করছে। বুঝতে পেরেছো? আবার দেখো, আবার বলছে ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপকটা কি, যেটা বলছে কি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়, বলছে কোনো কিছুকে এড়িয়ে চলার জন্য কোনো কিছু করা। তাহলে কোনো কিছুকে এড়িয়ে চলার জন্য কোনো কিছুকে করা, যেমন আমি ধরো আজকে বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিলাম, বললাম যে প্রত্যেকে কালকে হোমওয়ার্ক করে নিয়ে আসবে, যদি করে না নিয়ে আসো কালকে সবাইকে কান ধরে দাঁড় করে দেবো। বাচ্চারা কিন্তু সবাই হোমওয়ার্ক করে আসলো। তাহলে কেন হোমওয়ার্ক করে আসলো, এই জন্যই যে যাতে স্যার আমাকে কান ধরে বাইরে দাঁড় করে না দেয়, মানে কোনো কিছু কি কোনো কিছু মানে এড়িয়ে চলার জন্য। তাহলে এখানে কি এড়িয়ে গেল, এখানে এড়িয়ে গেল যে স্যার তো আমাকে বকবে, স্যার তো আমাকে কান ধরে দাঁড় করে দেবে, এটাকে এড়িয়ে যাওয়ার জন্য সে কিন্তু পড়াশোনা করেছে। সে কিন্তু মানে না হলে কিন্তু পড়াশোনা করতো না, সে কিন্তু নিজে থেকে পড়াশোনা করতো না, শুধুমাত্র স্যার বকবে বা স্যার তাকে অপমান করবে এই ভয়ে সে কিন্তু পড়াশোনা করে এসছে। এটাকে আমরা কি বলবো, ঋণাত্মক রিইনফোর্সমেন্ট। বোঝা গেল? বলছি দেখো, ঋণাত্মক রিইনফোর্সমেন্ট হলো এমন একটি উদ্দীপক যা প্রাণীর নিকট অবাঞ্ছিত, মানে এটা কিন্তু অবাঞ্ছিত, অবাঞ্ছিত মানে খুব একটা প্রয়োজন নয়। যেমন বলছে অপযশ, নিন্দা ইত্যাদি। যেমন শিক্ষার্থী যদি হোমওয়ার্ক করে না নিয়ে আসে, কালকে ওকে তো অপমান করবে স্যার, স্যার তো বকবে। কে বকা শুনতে চায় বলো, কে অপমান পেতে চায় বলো, কেউ কি চায়? কেউ চায় না। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, নেগেটিভ। তাহলে এইগুলোকে আমরা বলবো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আবার কি বলছে দেখো, ধনাত্মক রিইনফোর্সার অনেক সময় বিশেষ আচরণের কারণ হতে পারে, যেমন শিক্ষক পিতামাতা যাতে অসন্তুষ্ট না হয় সেই জন্য নিয়মিত পড়াশোনা করা। বুঝতে পেরেছো? এখানে কি বলছে, ঋণাত্মক রিইনফোর্সার অনেক কিছু হতে পারে। যেমন আমি বললাম যে আমি যদি পড়াশোনা না করে যাই স্যার আমার প্রতি অসন্তুষ্ট হবে, স্যার আমাকে কি ভাববে, আমার বাবা মা কষ্ট পাবে আমি যদি পড়াশোনা না করি। এই যে ভাবছি আমি কিছুর জন্য, যে কোনো কিছুকে এড়ানোর জন্য, কি এড়ানো, যে আমার বাবা কষ্ট পাবে আমি যদি পড়াশোনা না করি, বা আমার স্যার কিন্তু আমাকে খারাপ ভাববে আমি যদি পড়াশোনা না করি। তাহলে এগুলোকে অ্যাভয়েড করার জন্য যখন আমি কোনো কিছু করব সেটাকে আমরা বলবো ঋণাত্মক। আর ধনাত্মকটা কি, যখন আমি কোনো কিছু পাবার জন্য কিছু করব, তাহলে যখন আমি কোনো কিছু পাবার জন্য করব সেটাকে বলবো ধনাত্মক। আর কোনো কিছু যখন আমি মানে অ্যাভয়েড করার জন্য কোনো কিছু করব সেটাকে আমি কি বলবো, ঋণাত্মক। বোঝা গেল? নেক্সট দেখো, এখানে পিতামাতার অসন্তোষ বা সৃষ্টি করার জন্য শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে। ধনাত্মক রিইনফোর্সমেন্ট যেমন কিছু পাওয়ার জন্য যেমন কিছু করে। তাহলে ধনাত্মক রিইনফোর্সমেন্টটা কি, ধনাত্মক রিইনফোর্সমেন্ট হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য করে, ঠিক তেমনি ঋণাত্মক রিইনফোর্সমেন্ট কোনো কিছু এড়ানোর জন্য করে। এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে শাস্তিদায়ক উদ্দীপক বা শাস্তিদায়ক উদ্দীপক বলতে কি বোঝায়, এটি কোনো কিছু করতে বাধা সৃষ্টি করে। তাহলে এটি কি করছে, কোনো কিছু করতে বাধা সৃষ্টি করে, যেটা পানিশমেন্ট। পানিশমেন্ট হলো এমন একটি উদ্দীপক যা প্রাণীকে কিছু করতে বাধা দেয়। যেমন যখন প্রাণীকে কিছু করার জন্য ইলেকট্রিক শক দেওয়া হয় বা প্রহার করা হয় সেক্ষেত্রে সাধারণত ওই আচরণ মানে ওই আচরণ প্রাণী আর করে না। যেমন দেখবে অনেক সময় দেখবে সার্কাস খেলা হয়, দেখেছো না সার্কাস খেলা? তখন একটা বাঘকে নিয়ে খেলা করা হচ্ছে, যখন দেখবে বাঘটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন কিন্তু যে ট্রেনার থাকে সে কিন্তু ইলেকট্রিক শক দেয়, মানে ইলেকট্রিক স্টিক দিয়ে তাকে আঘাত করে, যাতে সেই বাঘটা ওইরকম আর অ্যাগ্রেসিভ না হয়, মানে যাতে না হয়। প্রথমে কিন্তু সে অ্যাগ্রেসিভ হয়েছিল, ভালো করে বোঝো, সে অ্যাগ্রেসিভ প্রথমে হয়েছিল, তারপর তাকে মারা হয়েছে। এটা আবার দেখো, আমি একটা কথা বললাম, ধরো বাড়িতে তোমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ভালো করে বোঝো, ছোট ছোট দুটো বাচ্চা আছে, তা তুমি তোমার বাচ্চাকে বললে যে তুই যদি অন্যের বাড়িতে আম কুড়োতে যাস, মানে অন্যর গাছে যদি আম কুড়োতে যাস তাহলে তোকে মারবো। তুমি তোমার ছেলেকে বা মেয়েকে বললে কথাটা, তুমি বললে যে তুই যদি অন্যের বাড়িতে আম কুড়োতে যাস তাহলে তোকে মারবো। সেই বাচ্চাটা ভয়ে কিন্তু আর আম কুড়োতে গেল না, তুমি কিন্তু তাকে মারোনি, ভালো করে বোঝো, তুমি তাকে মারোনি, আর সে কিন্তু আম কুড়োতে যায়ও নি। তুমি কি করলে, তুমি তাকে বললে, মানে সতর্ক করে দিলে যে তুই যদি আম কুড়োতে যাস তাহলে তোকে মারবো। বাচ্চাটা যাতে মার খেতে না হয় সেই জন্য কিন্তু আম কুড়োতে
যায়নি, এটাকে বলবো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। কিন্তু তাহলে পানিশমেন্ট কোনটা? ধরো কোনো একটা বাচ্চা আম কুড়োতে গেছে, তার মা জানতে পারলো, তারপর তাকে মারলো, মারার পরে তাকে বললো যে তুই এরপর যদি আম কুড়োতে যাস তাহলে তোকে আবার মারবো, তখন বাচ্চাটা আর গেল না, তাহলে সেটাকে বলবো আমরা শাস্তি। তাহলে প্রথমে কি হয়, শাস্তি তোমাকে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি না, তাহলে ঋণাত্মক রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে রিইনফোর্সমেন্টকে আগে দেওয়া হয়, ভালো করে দেখো, রিইনফোর্সমেন্টকে আগে দেওয়া হয়, আর শাস্তির ক্ষেত্রে সেটা পরে দেওয়া হয়, কারণ তুমি আম কুড়িয়েছো, কোড়ানোর পর তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? দেখো কি বলছে, বলছে অনেক সময় ঋণাত্মক রিইনফোর্সমেন্ট পানিশারের মধ্যে বিভ্রান্তি দেখা যায়। সবসময় মনে রাখবে, ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক সবসময় প্রতিক্রিয়া হওয়ার আগে দেওয়া হয়। যেমন আমি তোমাকে বললাম না, নেক্সট দিন তুমি কোনো দিন অন্যের বাড়িতে আম কুড়োতে যাবে না, নাহলে মারবো, এটা আগে দেওয়া হলো, তুমি যাবে না, এটা আগে দেওয়া হলো। আর অন্য ক্ষেত্রে কি হলো, সে আম কুড়িয়ে এসেছে, তারপর তাকে আঘাত করা হলো, মারা হলো, তারপর বলা হলো আর আম কুড়োতে যাবে না। মানে নেগেটিভের ক্ষেত্রে আগে দেওয়া হচ্ছে, কিন্তু শাস্তিদানের ক্ষেত্রে পরে দেওয়া হচ্ছে। বোঝা গেল? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। নেক্সট বলছে, যেমন নিয়মিত গৃহকাজ করে নিয়ে গিয়ে শিক্ষকের বিরাগ ভাজন থেকে মুক্ত হয়। যেমন আমি বললাম না, যদি আমি হোমওয়ার্ক করে না নিয়ে যাই স্যার বকে যাবে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। শিক্ষার্থী শিখেছে যে গৃহকাজ না করলে মাস্টারমশাই বিরক্ত হবেন, সেই গৃহকাজ করে শিক্ষকের বিরক্তি হতে বাধা প্রদান করে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নেগেটিভ। আর যেখানে পানিশার প্রতিক্রিয়ার পরে দেওয়া হয়, যেখানে পানিশমেন্ট প্রতিক্রিয়ার পরে দেওয়া হয়, যাতে প্রতিক্রিয়াটি আর পুনরায় না হয়, যে অন্যের বাড়িতে তুমি আম কুড়িয়েছো, তখন তোমাকে মেরেছি, তারপর যাতে তুমি আর অন্যের বাড়িতে আম কুড়োতে না যাও, এটাকে বলছে কি শাস্তি। যেমন কোনো প্রতিক্রিয়া করণে যদি তিরস্কার করা হয়, তাহলে সেই প্রতিক্রিয়া তিরস্কারকে ডেকে আনে এবং সেটাকে হ্রাস করে। যেমন ধরো তুমি কোনো একটা কাজ করেছো, কাজটা করার পর আমি তোমাকে বকাঝকা করলাম, তারপরে তুমি দেখবে নেক্সট ওই কাজটা আর করবে না, সেটাকে কি বলছে, পানিশমেন্ট। বুঝতে পেরেছো? নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ অপারেন্ট কন্ডিশনিং। তাহলে অপারেন্ট কন্ডিশনিংয়ের কী কী ইম্পর্টেন্স রয়েছে বা কী কী বৈশিষ্ট্য রয়েছে এবার আমরা জানবো। প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি, দেখো, প্রথম যেটা রয়েছে, অপারেন্ট অনুবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিদানের নীতি পরিত্যাগ। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষাদানের সময় শাস্তিদানের নীতি পরিত্যাগ করে উপযুক্ত শক্তিদায়ী উদ্দীপকের ব্যবস্থা করা। কি বলছে দেখো, তাহলে আমাদের বর্তমানে দেখবে আরটি অ্যাক্ট 2009 বলা হয়েছে যে বাচ্চাদেরকে কোনোভাবে মেন্টালি বা ফিজিক্যালি পানিশমেন্ট দেওয়া যাবে না। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার এই অপারেন্ট কন্ডিশনিং স্কিনারের থিওরি থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে স্কিনারের থিওরি একটা প্রয়োগ কী বা গুরুত্ব কী, সেটা হচ্ছে বাচ্চাদেরকে কখনো আমরা কি করব না, শাস্তি প্রদান করব না। ওকে,
দুই নাম্বার বলছে শিশুর শিক্ষাকালীন আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে কার্যকরী তুলতে হলে নতুন আচরণ সম্পাদনের সঙ্গে সঙ্গে তাকে শক্তিদায়ক উদ্দীপক বা পুরস্কার দিতে হবে। মানে কি, ধরো তোমাকে আমি কোনো একটা হোমওয়ার্ক করতে দিয়েছি, ভালো করে বোঝো, তোমাকে আমি একটা হোমওয়ার্ক করতে দিয়েছি, তুমি কালকে এসে আমাকে হোমওয়ার্কটা দেখালে, বা খুব সুন্দর হয়েছে, আমি যদি তোমার শুধুমাত্র রাইট চিহ্ন দিয়ে বলি যে না নিয়ে বস, তোমার মনটা খারাপ হবে কি না, যে স্যার আমাকে একটা ভালো থ্যাংক ইউ বললো না, খুব সুন্দর হয়েছে এটাও বললো না, তোমার কিন্তু ভালো লাগবে না। কিন্তু তোমার খাতাটা দেখে আমি যদি বলি বাহ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, পড়াশোনা করেছো, আমি তোমাকে যখন মোটিভেট করব, তোমার মনের মধ্যে একটা আনন্দ আসবে, তুমি আবার কিন্তু পুনরায় সেই পড়াশোনাটাকে চালিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যে কোনো কর্ম সম্পাদন হলে সঙ্গে সঙ্গে একটি কী করতে হবে বলো, রিইনফোর্সমেন্ট দিতে হবে, পুরস্কার দিতে হবে, এটাই বলা হয়েছে। 3 নম্বর বলছে শিক্ষার্থী শ্রেণীকক্ষে সক্রিয়তার দরুন নতুন আচরণ সম্পাদন করে, এর জন্য শিক্ষককে আদর্শ শিক্ষণ পরিবেশ তৈরি করতে হবে এবং শিক্ষার্থীকে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া সম্পাদনের সুযোগ দিতে হবে। তাহলে তৃতীয়টা কি বলছে, এখানে তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে স্কিনারের মতে শিক্ষার্থীরা হচ্ছে অ্যাক্টিভ লার্নার। স্কিনারের মতে শিক্ষার্থীরা হচ্ছে অ্যাক্টিভ, এখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে। তাই একজন শিক্ষককে অবশ্যই এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যে এনভায়রনমেন্টে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি নিজে থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে। বোঝা গেল? মানে সক্রিয়ভাবে। নেক্সট বলছে স্থায়িত্ব বা পার্মানেন্সি। কি বলছে দেখো, বলছে অপারেন্ট অনুবর্তনের আরেকটি নীতি হলো অর্জিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতি বা রিইনফোর্সমেন্ট ওপরে। অনুবর্তিত আচরণের শক্তি বজায় রাখার জন্য কখন এবং কিভাবে শক্তিদায়ী উদ্দীপক উপস্থাপন করতে হবে সেই সম্পর্কে স্কিনার কতগুলি নীতির কথা বলেছেন। এই নীতিকে কি বলা হয়? এই নীতিকে বলা হয় শিডিউল। তাহলে এখানে কি জানলাম, যে তোমাকে ধরো আমি কাজ করে নিচ্ছি, ভালো করে বোঝো, তোমাকে আমি সারাদিন কাজ করে নিচ্ছি, কাজ করার পরে আমি তোমাকে 10 টাকা দিলাম, তোমার কি মন ভালো হবে? তোমাকে আমি পুরস্কার দিলাম ঠিকই, কিন্তু 10 টাকা দিলাম, তোমার কি মন ভালো হবে? তুমি কি কালকে আর আমার কাজ করতে আসবে? একদমই আসবে না। তাহলে তোমাকে আমি যখন কোনো একটা উদ্দীপক দেব বা কোনো একটা উদ্দীপক যখন আমি করতে চাইছি, তাহলে প্রতিক্রিয়াটা কি হবে সেটা কিন্তু নির্ভর করে কিসের ওপরে? সময়ের ওপরে। কখন দিতে হবে, কোন টাইমে দিতে হবে, এটাও নির্ধারণ করে। এই যে কখন কোনো একটা রিইনফোর্সমেন্ট দিতে হবে, প্রতিক্রিয়া দিতে হবে বা উদ্দীপক দিতে হবে, এটাকে কি বলছে? শিডিউল বলছে। শিডিউল মানে কোন একটা সময়। নেক্সট বলছে স্কিনারের মতে কোনো প্রাণীর আচরণ কতটা স্থায়িত্ব হবে তা নির্ভর করে তার শক্তিদায়ী উদ্দীপকের ওপরে। ওই যে বললাম যে আমি তোমাকে সারাদিন কাজ করে যদি 10 টাকা মজুরি দিই, তাহলে তুমি কিন্তু তার পরদিন কাজ করবে না, তাই না? তাহলে তোমাকে কী করতে হবে? ভালোভাবে মজুরি দিতে হবে, তবেই তো তুমি কাজ করবে। ঠিক তেমনি এখানে দেখো বলছে স্কিনারের মতে প্রাণীর আচরণ কতটা স্থায়ী হবে সেটা নির্ভর করে কিসের ওপরে? সেটা হচ্ছে শক্তিদায়ী উদ্দীপকের ওপরে। এই উদ্দীপকগুলি কখনো ব্যবহার করা হবে তা ওপরে, মানে এই উদ্দীপকগুলি কখন কিভাবে ব্যবহার করা হবে সেটার ওপরও কিন্তু এই প্রতিক্রিয়ার স্থায়িত্ব নির্ভর করে। এই নীতিকে তিনি বলছেন কি শিডিউল। বোঝালে? শিডিউল মানে একটা সময় তালিকা। বলছে স্কিনার এই প্রোগ্রাম মডেলের জনক বলা হয়। তাহলে স্কিনারকে কি বলা হয়? স্কিনারকে বলা হয় কি প্রোগ্রাম মডেলের জনক বলা হয়। আর শিডিউল হচ্ছে 2 প্রকার। স্কিনারের মতে শিডিউল হচ্ছে 2 প্রকার। কী কী দেখো, তাহলে স্কিনারের মতে শিডিউল 2 প্রকার। একটাকে বলছে কি নিরবিচ্ছিন্ন শিডিউল, একটাকে বলছে কি আংশিক শিডিউল। নিরবিচ্ছিন্ন মানে কি কন্টিনিউয়াস। বলছে দেখো এখানে প্রত্যেকটি প্রতিক্রিয়ার জন্যই রিইনফোর্সমেন্ট হবে। তুমি ধরো ক্লাসে প্রত্যেকটা যে ভালো কাজ করছো, প্রত্যেকটা ভালো কাজের জন্য গুড বয় গুড বয় গুড বয় বলতে হবে, মানে প্রত্যেকটা কাজের জন্য তোমাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে। আর আংশিক শিডিউল মানে কি? আংশিক শিডিউল কথার অর্থ হচ্ছে যেখানে প্রতিটি প্রতিক্রিয়ার জন্য দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়। তাহলে আংশিক শিডিউলকে আবার 5 ভাগে ভাগ করা হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে স্কিনারের মতে সব থেকে বেস্ট রিইনফোর্সমেন্ট কোনটা, তাহলে আনসার হবে কি তোমার আংশিক রিইনফোর্সমেন্ট। সবসময় যদি আমি তোমাকে ভালো ছেলে বলি না, সে আদর দিলে বাদর তৈরি হয়। সবসময় বাচ্চাদেরকে আদর দিতে হয় না, মাঝে মধ্যে শাস্তিও দিতে হয়। ঠিক তেমনি সবসময় স্টুডেন্টকে রিইনফোর্সমেন্ট দিতে হয় না, অনেক সময় রিইনফোর্সমেন্ট দেওয়া থেকে বিরত থাকতে হয়। তাহলে যখন আমি বিরত থাকবো সেটাকে আমি বলবো আংশিক শিডিউল। আংশিক শিডিউল আবার 5 প্রকার। বুঝতে পেরেছো? তাহলে আংশিক শিডিউল কয় প্রকার? আংশিক শিডিউল হচ্ছে 5 প্রকার। দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ইন্টারভ্যাল শিডিউল। ইন্টারভ্যাল শিডিউল কি বলছে দেখো,
এখানে নির্দিষ্ট সময় পরপর রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, একটা নির্দিষ্ট সময় পরপর রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, যেমন প্রতি 4 ঘন্টা দেওয়া হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি কাজ করতে এসছো, ধরো তুমি আমার বাড়ি কাজ করতে এসছো, বা আমি তোমাকে টিউশনি পড়াতে গেছি। বাচ্চারা কি হয়, টিউশনি পড়ালে দেখবে একভাবে পড়তে চায় না, তো আমি কি বললাম যে 10 মিনিট পড়বে, 2 মিনিট রেস্ট নেবে, বা 1 ঘন্টা পড়বে, 2 মিনিট রেস্ট নেবে, বা 10 মিনিট রেস্ট নেবে। এই যে কোনো একটা নির্দিষ্ট সময় পর পর আমি কি করাচ্ছি, বাচ্চাকে বলছি যে তুমি রেস্ট নেবে, এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো দেখো ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল মানে একটা নির্দিষ্ট সময় পর 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 পর, বুঝতে পারছো, 5 ঘন্টা পর বা 2 ঘন্টার পর, এটাকে বলছে কি ইন্টারভ্যাল। 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বর বলছে রেশিও শিডিউল। তাহলে রেশিও শিডিউল কি, এখানে নির্দিষ্ট কয়েকটি সঠিক প্রতিক্রিয়ার পর রিইনফোর্সমেন্ট দেওয়া হবে। তাহলে এখানে কি বলা হলো, যেমন আমি ধরো তোমাকে টিউশনি পড়াতে গেছি, অঙ্ক ক্লাস করাচ্ছি, আমি তোমাকে বললাম অঙ্ক করো রাহুল, অঙ্ক করো, আধা ঘন্টা অঙ্ক করবে, তারপরে তুমি 10 মিনিট রেস্ট পাবে, আমি তাই বললাম। তাহলে তুমি 10 মিনিট গল্প করবে আধা ঘন্টা অঙ্ক করার পরে, তাহলে আধা ঘন্টা অঙ্ক করলে 10 মিনিট রেস্ট, আধা ঘন্টা অঙ্ক করলে 10 মিনিট রেস্ট, মানে আধা ঘন্টার মধ্যে তুমি একটাই অঙ্ক করো, নাই করো, কিন্তু তুমি প্র্যাকটিস করো, চেষ্টা করো। কিন্তু আমি কি বললাম, না এটা করা যাবে না, তোমাকে কি বললাম, রেশিও শিডিউলের ক্ষেত্রে কি হবে, যে তুমি 5টা করে অঙ্ক করবে আর 10 মিনিট রেস্ট পাবে। সেই 5টা অঙ্ক করতে যদি তোমার 3 ঘন্টা লেগে যায়, যাক 10 ঘন্টা লেগে যাক, তোমাকে 5টা অঙ্ক করতেই হবে, তারপর তুমি রেস্ট পাবে। অর্থাৎ রেশিও শিডিউলের ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়ার পরে কিন্তু রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, বোঝা গেল। তাহলে সঠিক প্রতিক্রিয়ার পরে, কয়েকটা সঠিক প্রতিক্রিয়ার পরে। আর প্রথমে যেটা আমরা বললাম ইন্টারভ্যালের ক্ষেত্রে, সেটা কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে। ক্লিয়ার? এবার দেখো ফিক্স ইন্টারভ্যাল শিডিউল। তাহলে ফিক্স ইন্টারভ্যাল শিডিউল বলতে কি বোঝায়, কোনো নির্দিষ্ট সময় পরপর মানে রিইনফোর্সমেন্ট দেওয়া হয় এবং ভবিষ্যতেও সেটা চলতে থাকবে, সেটাকে বলবে ফিক্স ইন্টারভ্যাল। যেমন দেখো যারা চাকরি করে তাদের স্যালারি, আমরা জানি যারা চাকরি করে তাদের স্যালারি মাসের প্রথমেই ঢুকে যায়, সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু চলতে থাকবে। এমনটা কি হবে যে এই বছর দিল পরের বছর দেবে না, বা পরের বছর নিয়ম চেঞ্জ হয়ে যাবে, এমনটা কিন্তু হবে না। সেটাকে আমরা বলবো কি ফিক্স ইন্টারভ্যাল শিডিউল, বোঝা গেল, এবং যেটা ভবিষ্যতেও চলতে থাকবে। তারপর নেক্সট বলছে কি ভ্যারিয়েবল শিডিউল। তাহলে ভ্যারিয়েবল শিডিউল মানে কি, ভ্যারিয়েবল শিডিউল কথার অর্থ হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট সময় থাকে না, নির্দিষ্ট প্রতিক্রিয়া থাকে না, যখন খুশি দেওয়া যায়। আমি কি বললাম, কাজ করছো, এই একটু রেস্ট করো বলে দিলাম, আবার পড়াচ্ছি, এবার একটু রেস্ট করো। এটা ভ্যারিয়েবল, নিজের পছন্দ মতো বা কোনো মানে খামখেয়ালিপনা, বুঝতে পেরেছো, মানে কোনো নির্দিষ্ট জিনিস থাকে না, সেটাকে বলছে ভ্যারিয়েবল ইন্টারভ্যাল শিডিউল। তারপর নেক্সট কি বলছে দেখো, ফিক্সড রেশিও শিডিউল। তাহলে ফিক্সড রেশিও শিডিউল বলতে কি বোঝায় দেখো, তাহলে ফিক্সড রেশিও শিডিউল বলতে আবার কি বোঝায়, বলছে এটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার পর রিইনফোর্সমেন্ট দেওয়া হয় এবং এটি ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে এটা কি বলছে, একটা নির্দিষ্ট মানে ফিক্সড কয়েকটা কাজ করলে সেই কাজ করার পরে তোমাকে দেবো, আর এটা কিন্তু ফিক্সড মানে তোমার এটা ভবিষ্যতে কিন্তু চলতে থাকবে। আর শুধুমাত্র যদি বলে রেশিও শিডিউলের ক্ষেত্রে ধরো মানে ফিক্সড না, যে ভবিষ্যতে যেটা হবে না এরকম নয়। ফিক্সড কথার অর্থ হচ্ছে তুমি 10টা করে অঙ্ক করবে, 10 মিনিট রেস্ট পাবে, এটা সারা জীবন চলতে থাকবে। এটাকে কি বলছে, এটাকে বলছে ফিক্সড রেশিও শিডিউল। নেক্সট দেখো, নেক্সট এবার আমরা পড়বো কি প্রাচীন অনুবর্তন তথ্য, সক্রিয় অনুবর্তন তথ্য। প্রাচীন অনুবর্তন তথ্যের প্রবক্তা প্যাভলভ, সক্রিয় স্কিনার। প্রাচীন অনুবর্তনকে বলা হয় টাইপ 1, সক্রিয়কে বলা হয় টাইপ 2। প্রাচীন অনুবর্তন তথ্য ল অফ কন্টিনিউটির ওপরে প্রতিষ্ঠিত, আর সক্রিয় হচ্ছে কি ল অফ ইফেক্টের ওপর মানে প্রতিষ্ঠিত। তারপর কি বলছে দেখো, প্রাচীন অনুবর্তন তথ্য বলছে কি অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয়, আর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয়। তাহলে যে মেন পয়েন্টগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম পুরো, তাহলে আমাদের যেটা কী কী পড়ানো হলো, আমাদের কী কী পড়ানো হয়েছে দেখে নাও একবার, জাস্ট কুইক রিভিশন। ক্লাসগুলো কিন্তু রিভিশন করবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। প্রথমে ক্লাসে আমি পড়েছি শিখন কাকে বলে, শিখনের সংজ্ঞা, তারপরে পড়ানো হয়েছিল বিভিন্ন মনীষীদের শিখন সম্পর্কে কী বলেছেন, তারপর আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দেখো, তারপর যেটা তোমাদের 2023 সালে এখান থেকে প্রশ্ন এসেছিলো যে শিখনের স্বাধীন চলক 2017 সালে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো। তারপর ফ্যাকচুয়াল লার্নিং বা তথ্য, তারপর বলছে কি অ্যাসোসিয়েশনাল লার্নিং, তারপর চলে আসি আমরা কনসেপ্ট লার্নিং, প্রসিডিউরাল লার্নিং, এগুলো তোমাদের পড়ানো হয়েছে। তারপর সামান্যীকরণ শিখন পড়ানো হয়েছে, এগুলো সব রিভিশন করবে। শিখনের বৈশিষ্ট্য পড়ানো হয়েছে তোমাদের, ওকে। তারপরে কি পড়ানো হয়েছে দেখে নাও, তারপর তোমাদেরকে পড়ানো হয়েছিল প্যাভলভ,
ওকে, প্যাভলভের থিওরি পড়ানো হয়েছিল, দেখো থর্নডাইকের পড়ানো হয়েছে, এইগুলো পড়ানো হয়েছে। তাহলে টোটাল সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু প্রতিদিন রেকর্ডিংগুলো রিভিশন করো, নাহলে আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, আজকে তোমাদের লাইভ ক্লাস করালাম না, কারণ একটা অনেক বড় চ্যাপ্টার, মানে থিওরি একটা, কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়, লাইভ করালে শেষ করতে পারতাম না, তাই রেকর্ডিং করে পুরোটাকে শেষ করে দিলাম। কারণ তোমরা জানো লাইভ ক্লাস আজকে করালাম না, কালকে তোমাদের আবার লাইভ ক্লাস কন্টিনিউয়াসলি হবে। ওকে, চলো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।